চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা যৌগ, হেভি কেমিক্যালস বলা হয়, নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড নিয়ে কিছু কথা বলবো। নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিডের ভৌত ধর্ম এবং নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। নাইট্রিক অ্যাসিড থেকে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট যৌগ, সার, বিস্ফোরক পদার্থ, নাইলন, রকেটে জ্বালানি, বিভিন্ন জায়গায় কিন্তু নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে। এরকম একটা হেভি কেমিক্যাল নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি আর ধর্ম নিয়ে আজকে আমরা কথা বলবো। নাইট্রিক অ্যাসিড গ্রুপ 15-র প্রথম সদস্য নাইট্রোজেন ঘটিত একটি যৌগ নাইট্রিক অ্যাসিড। এবং এর পরীক্ষাগারে প্রস্তুতি যদি দেখি তাহলে প্রস্তুতির সমীকরণটা আমরা মনে রাখব। পরীক্ষাগার প্রস্তুতি, তো কাচের বক যন্ত্রে একে কিন্তু তৈরি করা হয়। কাচের বক যন্ত্র, কাচের বক যন্ত্রে NaNO3 বা পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে গাঢ় সালফুরিক অ্যাসিড এর বিক্রিয়া তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া দ্বারা। বোঝা গেছে? তাহলে পরীক্ষাগারে NaNO3 সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এবং বিক্রিয়াটা যদি দেখি, গাঢ় সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে NaHSO4 সোডিয়াম বাইসালফাইড প্লাস নাইট্রিক অ্যাসিড। এইভাবে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এক্ষেত্রে নোটবুক দিয়ে মনে রাখার চেষ্টা করবে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহৃত হয় না। গাঢ় HCl কিন্তু ব্যবহার করা যায় না। গাঢ় HCl ব্যবহৃত হয় না, মনে থাকবে? তাহলে পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে গাঢ় HCl, আমরা সোডিয়াম নাইট্রেটের সাথে গাঢ় সালফুরিক অ্যাসিডে বিক্রিয়া ঘটিয়ে নাইট্রিক অ্যাসিড পেতে পারি, কিন্তু গাঢ় HCl এই ব্যবহার করা হয় না। কারণ কি বলতো? কারণ HCl উদ্বায়ী হয় কি হবে? HNO3 এর সঙ্গে মিশে থাকে। আর HCl নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশে থাকা পৃথক করা কষ্টকর। ফলে পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কিন্তু আমরা HCl ব্যবহার করতে পারি না, কারণ HCl উদ্বায়ী। মনে থাকবে কথাটা? ফলে উৎপন্ন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে HCl মিশে থাকবে, যেখান থেকে তাকে পৃথক করা কষ্টকর। এছাড়াও কি করে বলো তো? HCl ওই উৎপন্ন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। এটাও একটা অন্যতম কারণ ব্যবহার না করা, বিক্রিয়া করে। যেমন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে HCl বিক্রিয়া করে এবং ক্লোরিন উৎপন্ন করে। এই জন্য নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে গাঢ় সালফুরিক অ্যাসিডের পরিবর্তে আমরা HCl ব্যবহার করতে পারি না। এগুলো পরীক্ষাগারে প্রস্তুতির ছোট্ট নীতি, মনে রাখার চেষ্টা করব। NaNO3 বা পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে গাঢ় সালফুরিক অ্যাসিডের মিশ্রণে কাচের বক যন্ত্রে উত্তপ্ত করে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে মনে রাখবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু গাঢ় সালফুরিক অ্যাসিডের পরিবর্তে ব্যবহার করা যায় না, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্বায়ী অ্যাসিড, উৎপন্ন নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশে থাকা পৃথক করা কষ্টকর। তাছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন উৎপন্ন করে। এর জন্য পরীক্ষাগারে আমরা নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করতে পারি না। আমরা এবার শিল্প প্রস্তুতি দেখব। নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, অস্ট্রাল্ট পদ্ধতি অনেকেরই জানা আছে। এই পদ্ধতি, অস্ট্রাল্ট পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করি বাণিজ্যিকভাবে অ্যামোনিয়ার জারণ দ্বারা। আমরা পড়ব এবার শিল্প প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। শিল্প প্রস্তুতি একে অস্ট্রাল্ট পদ্ধতি বলা হয়।
অস্টওয়াল্ড পদ্ধতি। আর অস্টওয়াল্ড পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করি বাণিজ্যিকভাবে, মনে থাকবে। বেশ কয়েকটা ধাপে বিক্রিয়াগুলো সংঘটিত হয়। প্রথম ধাপে যে বিক্রিয়া সংঘটিত হয় সেটা হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সাথে মনে রাখবে বায়বীয় জারণ, অ্যামোনিয়ার সাথে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় NO। এই বিক্রিয়াটা প্রথম ধাপে ঘটে, অ্যামোনিয়ার বায়বীয় জারণ। বিভিন্ন বিক্রিয়াগুলো পরীক্ষা অনেক সময় লিখতে দেয়, অস্টওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন বিক্রিয়াগুলো লিখো। দ্বিতীয় ধাপে যে বিক্রিয়াটা ঘটে, উৎপন্ন NO আবার একে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করে NO2-তে পরিণত করা হয়, ঠিক আছে। তৃতীয় ধাপে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়, উৎপন্ন NO2কে জলে শোষিত করা হয় এবং NO2কে জলে শোষিত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। নাইট্রিক অ্যাসিড সেই সঙ্গে NO তৈরি হয়, মাথায় থাকবে এই কথাটা। তাহলে NO2কে যদি জলে শোষিত করা হয়, মনে রাখবে ভালো করে, NO2কে জলে শোষিত করার পরে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় এবং এভাবে আমরা 68% নাইট্রিক অ্যাসিড পাই, নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। এবার এই যে 68% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, একে যদি গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে, গাঢ় H2SO4 দিয়ে যদি নিরোদিত করা যায়, নিরোদিত করলে 98% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। এইভাবে আমরা অস্টওয়াল্ড পদ্ধতিতে, খুব সংক্ষেপে যদি মনে রাখার চেষ্টা করি, তাহলে অস্টওয়াল্ড পদ্ধতিতে বিভিন্ন ধাপে সংঘটিত বিক্রিয়াটাকে আমাকে মনে রাখতে হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে কি বললাম যে কি শিল্প প্রস্তুতি নাইট্রিক অ্যাসিডের অস্টওয়াল্ড পদ্ধতি, অ্যামোনিয়ার জারণ দ্বারা অস্টওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় ধাপে ধাপে। বিভিন্ন ধাপে সংঘটিত বিক্রিয়াগুলো অনেক সময় পরীক্ষায় লিখতে বলে। আমরা তাতে দেখলাম 3-4টা ধাপে বিক্রিয়াগুলো সংঘটিত হয়। প্রথম ধাপে অ্যামোনিয়ার জারণের ফলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদক এবং এই বিক্রিয়াটার উপর অনেক সময় তাপের প্রভাব লিখতে বলে। তো প্রথম ধাপে অ্যামোনিয়ার জারণের ফলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। পরের ধাপে সেই নাইট্রিক অক্সাইড বায়বীয় জারণে আবার NO2-তে পরিণত হয় এবং এই NO2-কে জলে শোষিত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়, সেই সঙ্গে NO আবার তৈরি হয়। এভাবে জলে শোষিত করে পাতনে যে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় ওজন হিসাবে প্রায় 68% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, যাকে গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে যদি নিরোদিত করা যায় তাহলে 98% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। এভাবে অস্টওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির যে বিভিন্ন ধাপে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলোকে মনে রাখতে হবে। অনেক সময় অস্টওয়াল্ড পদ্ধতিতে যে মূল যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটার ক্ষেত্রে তাপের প্রভাব লিখতে বলে। অনেক সময় অস্টওয়াল্ড পদ্ধতিতে যে মূল যে বিক্রিয়া অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় যে নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাতে তাপ উৎপন্ন হয়। তো অনেক সময় বলে উষ্ণতার প্রভাব লিখতে বলে, প্রদত্ত বিক্রিয়ায় উষ্ণতার প্রভাব কি হবে বলো তো? উষ্ণতার প্রভাব, প্রদত্ত বিক্রিয়ায় যদি উষ্ণতার প্রভাব আমাকে বলতে বলে, তাহলে উষ্ণতার প্রভাব কি হবে? আমরা যদি এই বিক্রিয়া দেখো, বিক্রিয়াটা তাপ উৎপাদক, মনে রাখবে বিক্রিয়াটা কি? তাপদায়ী বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া। ফলে কম উষ্ণতায় উৎপাদন, অর্থাৎ NO যেটা, NO এর উৎপাদন বেশি হবে কার নীতি অনুযায়ী? লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী, লা শাতেলিয়ার নীতি, তাই কিনা বলো? লা শাতেলিয়ার নীতি অনুযায়ী কি হবে? কম উষ্ণতায় বিক্রিয়াটি সম্মুখী হবে, অর্থাৎ NOর উৎপাদন বাড়বে, কারণ যেহেতু সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাই কিনা বলো? লা শাতেলিয়ার নীতি তাই, ঠিক আছে। কিন্তু বাস্তবে কি হয়? কম উষ্ণতায় বিক্রিয়ার হার খুব কম হয়, বোঝা গেছে? হার কম হয়।
সে কারণে দেখা গেছে উষ্ণতা বাড়িয়ে কমিয়ে 1100 কেলভিন উষ্ণতায় 1100 কেলভিন উষ্ণতায় উৎপাদন সর্বাধিক হয়, উৎপাদন সর্বাধিক হয়। সে কারণে 1100 কেলভিন উষ্ণতায় পদার্থ বিক্রিয়াটা ঘটানো হয়। ফলে অস্ট্রাল্ট পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির যে বিভিন্ন মূল বিক্রিয়াটি উপর উষ্ণতার প্রভাব যদি আমাকে লিখতে বলে, তাহলে লাস্টের নীতি অনুযায়ী আমি দেখতে পাচ্ছি বিক্রিয়াটা সম্মুখমুখী তাপ উৎপাদক হয়, কম উষ্ণতায় উৎপাদন বেশি হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় কম উষ্ণতায় বিক্রিয়ার হার খুব কম হয়, মাথায় হার খুব কম হয়। দেখা গেছে 1100 কেলভিন উষ্ণতায় বিক্রিয়ার হার সর্বাধিক হয়। এর জন্য অস্ট্রাল্ট পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে বিক্রিয়াটি 1100 কেলভিন উষ্ণতায় ঘটানো হয়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে অস্ট্রাল্ট পদ্ধতিতে যে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় কত পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়? আমরা এবার নাইট্রিক অ্যাসিডের গঠন দেখে নেব। নাইট্রিক অ্যাসিডের গঠন, এর গঠন তো নাইট্রিক অ্যাসিডে মনে রাখবেন নাইট্রোজেনের সংকর আয়ন, নাইট্রোজেনের সংকর আয়ন, নাইট্রোজেনের সংকর আয়ন sp2। ফলে এর গঠনটা হয়, গঠন হয় সমতলীয়, সমতলীয় ত্রিভুজাকৃতি। সমতলীয় ত্রিভুজাকৃতি, এই হলো নাইট্রিক অ্যাসিডের গঠন। আমরা ছবিটা যদি একটু দেখে নিই, নাইট্রোজেন, অক্সিজেন, এই হলো নাইট্রিক অ্যাসিডের গঠন, সমতলীয় ত্রিভুজাকৃতি। বোঝা গেছে? আমরা যদি এই হলো সমযোগ। এবার আমরা যদি নাইট্রিক অ্যাসিড মনে রাখবে যে নাইট্রিক অ্যাসিড যে আছে, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের দুটি রেজোন্যান্স গঠন বর্তমান, রেজোন্যান্স গঠন আকৃতি। দুটো রেজোন্যান্স গঠন আকৃতি বর্তমান যদি আমরা দেখি, গঠনগুলো যদি দেখি, এই একটা গঠন, আর একটা গঠন হলো এই গঠনটা। ফলে এর দুটো রেজোন্যান্স গঠন আকৃতি বর্তমান। এবং এতে যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড়গুলো দেখি, এরকম করে দেখাতে পারো। এই দুটো রেজোন্যান্স গঠন আকৃতি বর্তমান নাইট্রিক অ্যাসিডের। আমরা যদি নাইট্রেট আয়নের দেখি, নাইট্রেট আয়নের, নাইট্রেট আয়নের তিনটি সমতুল্য রেজোন্যান্স গঠন আকৃতি বর্তমান। রেজোন্যান্স গঠন আকৃতি বর্তমান নাইট্রেট আয়নের। তাহলে প্রথম যেটা আমরা দেখলাম নাইট্রিক অ্যাসিডের গঠন সমতুল্য ত্রিভুজাকৃতি, যেহেতু কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের সংকর আয়ন sp2। সেই সঙ্গে আমরা দেখছি নাইট্রিক অ্যাসিডের দুটো রেজোন্যান্স গঠন বর্তমান। আবার নাইট্রেট আয়নের তিনটি সমতুল্য রেজোন্যান্স গঠন আকৃতি বর্তমান। অনেক সময় পরীক্ষায় ড্র করতে বলে, সেজন্য এই জায়গাটা একটু দেখে রাখতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। নাইট্রেট আয়নের রেজোন্যান্স গঠন আকৃতিগুলো অনেক সময় অঙ্কন করতে বলে। আমরা সেই গঠন আকৃতিগুলো যদি দেখে নিই, তাহলে নাইট্রিক অ্যাসিডের এইরকম তিনটা গঠন আকৃতি বর্তমান। এই হলো একটা, খুব সহজে আমরা আঁকাতে পারি। এবার এটাকে দ্বিবন্ধন আছে, এবার এই দ্বিবন্ধনটা এইদিকে চলে যাবে, এই দ্বিবন্ধনটা এখানে তৈরি হবে, ফলে দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে। তৃতীয় ক্ষেত্রে আবার এই দ্বিবন্ধনে এটা এখানে দ্বিবন্ধন হয়ে যাবে এবং এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে, ফলে তৃতীয় ক্ষেত্রে হবে এরকম। এইভাবে ড্র করতে হয়। বোঝা গেছে? তাহলে প্রথমে এটা দ্বিবন্ধন, তারপরে এটা দ্বিবন্ধন, তারপরে আমরা এবার এটাকে দ্বিবন্ধন করব।
এই ক্লকওয়াইজের মতন রোটেশন হবে। এবং এই তিনটার সমষ্টিগত যেটা রেজোনেন্স হাইব্রিড আমরা এইভাবে আঁকাই, এইভাবে আঁকানো হয়। এবং 2/3 এই রেজোনেন্স হাইব্রিড। এইভাবে কার্বনেট আয়নের রেজোনেটিং গঠনগুলো আমরা ড্র করতে পারি এবং এই জায়গাটা মনে রাখার চেষ্টা করবে। পরীক্ষায় অনেক সময় কিন্তু চিত্রগুলো অঙ্কন করতে বলে। এই হলো নাইট্রেট আয়নের রেজোনেটিং স্ট্রাকচার, নাইট্রিক অ্যাসিডের দুটি রেজোনেটিং স্ট্রাকচার, সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিডের গঠন। আজকের ক্লাসে নাইট্রিক অ্যাসিডের পরীক্ষাগারে প্রস্তুতি, শিল্প প্রস্তুতি, বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম নিয়ে কথা বলছি। আমরা এবার দেখব নাইট্রিক অ্যাসিডের ভৌত ধর্ম। নাইট্রিক অ্যাসিড এর ভৌত ধর্ম তোমরা বলতে পারবে যে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের সংকরায়ন কত? তো নাইট্রিক অ্যাসিডের ভৌত ধর্ম মনে রাখবে, খুব ভীষণ হেভি কেমিক্যাল, শুরুতেই বলেছি ভীষণ ইম্পর্টেন্ট। বহু জায়গায় এর ব্যবহার আছে, বিশেষত বিভিন্ন ধরনের বিস্ফোরক প্রস্তুতিতে এই যৌগটি কিন্তু ব্যবহৃত হয়। তো নাইট্রিক অ্যাসিডের যদি ভৌত ধর্ম ছোট্ট আমরা তথ্যগুলো মনে রাখার চেষ্টা করি, তাহলে মনে রাখবে এটা বর্ণহীন, শ্বাসরোধী, শ্বাসরোধী, গন্ধযুক্ত, মনে থাকবে। তাহলে এটা একটা বর্ণহীন, শ্বাসরোধী, গন্ধযুক্ত যৌগ, ঠিক আছে। আর এই নাইট্রিক অ্যাসিড বায়বীয় জারণে, মনে রাখবে যে নাইট্রিক অ্যাসিড বায়বীয় জারণে বাদামি বর্ণের NO2 উৎপন্ন করে। আর এই NO2 নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়। নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয় ফলে নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণ ধারণ করে, দ্রবীভূত হয়। আর এই NO3 বাদামি বর্ণ ধারণ করে, মনে থাকবে। ফলে ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে রাখা নাইট্রিক অ্যাসিড কিন্তু বাদামি বর্ণের হয়। কেন? কারণ বায়বীয় জারণের ফলে যে বাদামি বর্ণের NO2 গ্যাসটা উৎপন্ন, সেটা নাইট্রিক অ্যাসিডের মধ্যে মিশে থাকে। এবার এই নাইট্রিক অ্যাসিডের বোতলে ছিপি খুললে ওই বাদামি NO2 বাষ্পীভূত হয়। ফলে মনে হয় বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হচ্ছে। তখন এই নাইট্রিক অ্যাসিডকে কি বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়, ধূমায়মান। কারণ এটা বাষ্পীভূত হয়, ধোঁয়ার আকারে NO2 বাষ্পীভূত হওয়ার সময় ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে, মনে থাকবে। এই জন্য ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কথাটা নিশ্চয়ই বোঝা গেল যে বায়বীয় জারণের ফলে বাদামি বর্ণের NO2 যে গ্যাসটা, সেটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশে থাকে এবং এইভাবে মিশে যাওয়ার ফলে নাইট্রিক অ্যাসিড কিন্তু বাদামি বর্ণ ধারণ করে। এবার এই নাইট্রিক অ্যাসিড বোতলে ছিপি খুললে ধোঁয়ার আকারে বাদামি বর্ণের NO2 গ্যাসটা নির্গত হয় এবং এই NO2 গ্যাসটা নির্গত হওয়ার ফলে তখন এই ধরনের, যেহেতু বাদামি বর্ণের ধোঁয়া নির্গত হয়, তখন সেই নাইট্রিক অ্যাসিডকে আমরা বলি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, মনে থাকবে। এবার আমরা নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো দেখে নিব। তো নাইট্রিক অ্যাসিড হলো শ্বাসরোধী, গন্ধযুক্ত, বর্ণহীন একটি যৌগ। এর বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্মগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে নাইট্রিক অ্যাসিডের প্রথমে আমরা ধরব আম্লিক ধর্ম। নাইট্রিক অ্যাসিডের আম্লিক ধর্ম, নাইট্রিক অ্যাসিড তীব্র একক্ষারীয় অ্যাসিড এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে। আমরা যদি দেখি তাহলে নাইট্রিক অ্যাসিড যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এবং বিক্রিয়ার ফলে লবণ আর জল তৈরি করে, সোডিয়াম নাইট্রেট লবণ আর জল তৈরি করে। এই বিক্রিয়াগুলোতে নাইট্রিক অ্যাসিডের আম্লিক ধর্ম প্রকাশ পায়, বোঝা গেছে। বলে নাইট্রিক অ্যাসিড তীব্র একক্ষারীয় অ্যাসিড, তীব্র অ্যাসিড যেমন
সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তৈরি হয় সোডিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড আর জল। এই বিক্রিয়াগুলো হলো নাইট্রিক অ্যাসিডের আম্লিক ধর্মের পরিচয়। সুতরাং নাইট্রিক অ্যাসিডে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তার মধ্যে আমরা প্রথম ধর্ম যেটা দেখলাম আম্লিক ধর্ম। নাইট্রিক অ্যাসিডের আম্লিক ধর্ম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে। আমরা দ্বিতীয় ধর্ম যেটা দেখব তাপের প্রভাব, তাপীয় বিয়োজন। তো নাইট্রিক অ্যাসিড তাপে বিয়োজিত হয় এবং বাদামি বর্ণের NO2 উৎপন্ন করে, এবং এই তাপীয় বিয়োজনটা সূর্যালোকেও হতে পারে, সূর্যালোকেও বিয়োজন ঘটতে পারে, মনে থাকবে। এ কারণে কি হয় বলো তো, এই ধরনের তাপীয় বিয়োজন সূর্যালোকে বা বায়বীয় জারণে ঘটতে পারে বলেই কি পরীক্ষাগারে রাখা নাইট্রিক অ্যাসিড বাদামি বা হলুদ বা পিতাভ দেখায়। বোঝা গেছে? বোঝা গেল নিশ্চয়ই। তাহলে ল্যাবরেটরিতে রাখা বা পরীক্ষাগারে রাখা বেশ পুরাতন নাইট্রিক অ্যাসিড কিন্তু বাদামি বর্ণের বা হলুদ বর্ণের বা পিতাভ বর্ণের হয়। মনে থাকবে কথাটা। এর কারণ তাপে বা সূর্যালোকে বা বায়বীয় জারণে নাইট্রিক অ্যাসিড কিন্তু বিয়োজিত হয়, এবং নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয় তৈরি করে এই বাদামি বর্ণের NO2 গ্যাস। এ কারণে ল্যাবরেটরিতে রাখা নাইট্রিক অ্যাসিড সাধারণত পিতাভ বর্ণের দেখায় অথবা হলুদ বর্ণের বা বাদামি বর্ণের দেখায়। পরীক্ষায় কোনো একটা বর্ণ দিতে পারে। আমরা চলে যাব পরের ধর্ম, নাইট্রিক অ্যাসিডের দ্বিতীয় ধর্মে আমরা চলে যাব। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, যেটা নাইট্রোজেনের সর্বোচ্চ। তো এবার আমরা জারণ ধর্ম দেখব, এর জারণ ধর্ম। তো তার আগে তোমরা বলতে পারবে যে আমরা যে বললাম নাইট্রিক অ্যাসিড ল্যাবরেটরিতে পরীক্ষাগারে রাখা নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণ ধারণ করে, বলতে পারবে কোন গ্যাসের উপস্থিতির ফলে বাদামি বর্ণ ধারণ করে? আমরা যদি এর জারণ ধর্ম দেখি তাহলে দেখবে যে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, মনে থাকবে। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা নাইট্রিক অ্যাসিড এ +5, যেটা সর্বোচ্চ, মনে থাকবে। আর যেটা সর্বোচ্চ হওয়ার ফলে এই নাইট্রোজেনের জারণ সংখ্যা বৃদ্ধির আর সুযোগ থাকে না, জারণ সংখ্যা বৃদ্ধির সুযোগ থাকে না, সুযোগ নেই। আর এর জন্যই নাইট্রিক অ্যাসিডের কোনো বিজারণ ধর্ম নেই। কি করে থাকবে বলো? নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 সর্বোচ্চ, ঠিক আছে। এবার যদি নাইট্রিক অ্যাসিড বিজারণ ধর্ম দেখাতে চায় তাহলে অন্যকে বিজারিত করে নিজেকে জারিত হতে হবে, নিজের জারণ সংখ্যার আরও বৃদ্ধি ঘটাতে হবে। কিন্তু নিজের জারণ সংখ্যা বাড়াবার তো আর কোনো সুযোগ নেই, কারণ বিভিন্ন যৌগের নাইট্রোজেনের জারণ সংখ্যা -3 থেকে +5। নাইট্রোজেনের জারণ সংখ্যা এর মধ্যেই ভেরি করে, -3 থেকে +5, এর বাইরে জারণ সংখ্যা সাধারণত হয় না। তো এই যৌগের নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 সর্বোচ্চ, ফলে নাইট্রোজেন আর কোনো যৌগের নিজের জারণ সংখ্যা বাড়াতে পারবে না অন্যকে বিজারিত করে। এই জন্য নাইট্রোজেনের কিন্তু কোনো বিজারণ ধর্ম দেখা যায় না। নাইট্রোজেনের সমস্ত ধর্ম হলো জারণ ধর্ম, এবং নাইট্রোজেন অধাতু, ধাতু, যৌগ প্রায় সব ধরনের পদার্থকেই জারিত করতে পারে। আমরা এই ধরনেরই বিভিন্ন টাইপের জারণ দুই একটা দেখে নেব। প্রথমে অধাতুর জারণ। তো অধাতুর জারণে নাইট্রিক অ্যাসিড নিজে কিন্তু মনে রাখবে, নাইট্রিক অ্যাসিড নিজে NO2 তে বিজারিত হয়।
অন্যকে জারিত করে নিজে NO2-তে বিজারিত হবে নাইট্রিক অ্যাসিড। এরকম দিয়ে একটা উদাহরণ যদি মনে দেখো, কার্বনের সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে নাইট্রিক অ্যাসিড কার্বনকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করবে আর নিজে বিজারিত হবে। নিজে কিসে বিজারিত হবে বলো তো? এখানে একদম বলে দিয়েছি, নিজে বিজারিত হবে কিসে? NO2-তে। সেই সঙ্গে জল উৎপন্ন হবে। ফলে এই বিক্রিয়াগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি, মনে রাখার চেষ্টা করবে। যেমন সালফারের সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে নাইট্রিক অ্যাসিড সালফারকে কি করবে? সালফুরিক অ্যাসিডে জারিত করবে আর নিজে NO2-তে বিজারিত হবে, সেই সঙ্গে জল উৎপন্ন হবে। আমরা আরও একটা বিক্রিয়া যদি মনে রাখি, মনে করো আয়োডিনের সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে কি হবে? নাইট্রিক অ্যাসিড আয়োডিনকে আয়োডিক অ্যাসিডে জারিত করবে, নিজে NO2-তে বিজারিত হবে। উপরে বলে দেওয়া আছে নিজে কিসে বিজারিত হবে, সেই সঙ্গে জল হবে। এরকম বেশ কিছু বিক্রিয়া আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারি। এই হলো অধাতুর জারণ। আমরা যদি যৌগের জারণ দেখি, বিভিন্ন যৌগের জারণ, নাইট্রিক অ্যাসিড দ্বারা যৌগের জারণ, বিভিন্ন যৌগকে যখন নাইট্রিক অ্যাসিড জারিত করবে, তো নিজেও কিন্তু বিজারিত হবে। নিজে কিসে বিজারিত হবে সেটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বের উপর নির্ভর করবে। এই ধরনের জারণের ক্ষেত্রে মনে রাখবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি হয়, নাইট্রিক অ্যাসিড হয়, তাহলে সে নিজে NO2-তে বিজারিত হবে। আর যদি লঘু নাইট্রিক অ্যাসিড হয়, লঘু মনে রাখবে, বিক্রিয়াগুলো এইভাবে সহজে মনে রাখতে পারি, তাহলে সেটা NO2-তে বিজারিত হবে। এই জিনিসটাকে মনে রাখবে। বিভিন্ন যৌগের সঙ্গে যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হবে, তখন গাঢ় নাইট্রিক অ্যাসিড নিজে কিন্তু কী হবে? নিজে এই গাঢ় যদি হয় তাহলে NO2-তে বিজারিত হবে, আর লঘু যদি হয় তাহলে NO-তে বিজারিত হবে। আমরা ওরকম দু একটা বিক্রিয়া যদি দেখি, যেমন মনে করো H2S-এর সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, এবং সেক্ষেত্রে আমি গাঢ় নাইট্রিক অ্যাসিড নিলাম, তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড H2S-কে কী করবে? সালফারে জারিত করবে। আর যেহেতু গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়েছি, ফলে নিজে কিন্তু NO2-তে বিজারিত হবে, সেই সঙ্গে জল উৎপন্ন হবে। বোঝা গেছে? আমরা যদি আর একটা বিক্রিয়া নিই, যেমন মনে করো ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটের সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, এক্ষেত্রে যদি আমি লঘু নিই, তাহলে কী হবে বলো তো? নাইট্রিক অ্যাসিড ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে জারিত করবে, আর নিজে যেহেতু লঘু নেওয়া হয়েছে, তাহলে লঘুর ক্ষেত্রে কী হবে? নিজে কিন্তু NO-তে বিজারিত হবে। এইভাবে আমরা বিক্রিয়াগুলো কিন্তু খুব সহজে মনে রাখতে পারি। এই হলো যৌগের জারণ। আরও বিক্রিয়া আছে, দুই একটা বিক্রিয়া আমি শেখাচ্ছি, বাকি বিক্রিয়াগুলো তোমাদের বই থেকে কিন্তু মনে করে নিতে হবে। এবং এইভাবে তোমরা যদি এই জিনিসটাকে মনে রাখতে পারো, গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে কী হবে, লঘু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে কী হবে, তাহলে বড় বড় বিক্রিয়াগুলো এবং অনেকগুলো বিক্রিয়া আমরা সহজে মনে রাখতে পারি। মনে থাকবে। আমরা এর পরের বিক্রিয়া চলে যাব ধাতুর জারণ, এবং ধাতুর জারণটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের জারণের কী উৎপন্ন হবে, সেটা কিন্তু ধাতুর প্রকৃতির উপর যেমন নির্ভর করবে, ঠিক তেমনি নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্বের উপরও কিন্তু নির্ভর করবে। বোঝা গেছে? তো তোমরা বলতে পারবে, যদি আমরা যে বিক্রিয়াগুলো যে ঘটালাম, H2S-এর সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, H2S-এর সাথে লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড নিজে কিসে বিজারিত হবে? আমরা এবার চলে যাব ধাতুর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে। মনে রাখবে, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে ধাতুর বিক্রিয়া একটা তথ্য মনে রাখা দরকার, নাইট্রিক অ্যাসিডের তীব্রতার উপর কীরকম। সাধারণত নাইট্রিক অ্যাসিড যদি গাঢ় আর উষ্ণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড নিজে কিন্তু NO2-তে বিজারিত হবে। আর যদি নাইট্রিক অ্যাসিডের 1:1 না গাঢ় না উষ্ণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে NO হবে। কিন্তু নাইট্রিক অ্যাসিড যদি লঘু আর শীতল হয়, লঘু শীতল হলে সেক্ষেত্রে কিন্তু N2 হবে। সাধারণত এই ঘটনাগুলো ঘটে নাইট্রিক অ্যাসিড নিজে কিসে বিজারিত হবে। এটা মনে রাখলে অনেকটা বিক্রিয়া আমাদের কাছে অনেকটা সহজ হবে। আমরা এই জিনিসটাই অ্যাপ্লাই করব। মনে করো জিঙ্ক ধাতুর সাথে যদি বিক্রিয়া ঘটাই, তো জিঙ্ক ধাতুর সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে জিঙ্ক নাইট্রেট এটা ধ্রুবক, আর জল কিন্তু হবে।
ভালো করে দেখে নাও, বড় বড় বিক্রিয়া, অনেকগুলো বিক্রিয়া আমরা কি করে সহজে মনে রাখতে পারি। দেখো আরেকটা বিক্রিয়া লিখছি জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের, সেক্ষেত্রে কিন্তু জিঙ্ক নাইট্রেট হবেই আর জল হবে। আরেকটা বিক্রিয়া লিখছি জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া লিখছি, জিঙ্কের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। আমরা কি করে এত বড় বড় বিক্রিয়াগুলো সহজে মনে রাখতে পারি সেই চেষ্টাটাই আমরা করব। এই হলো বিক্রিয়াগুলো। এবার আমরা নাইট্রিক অ্যাসিডের যে বিভিন্ন গাঢ়ত্বর পরিবর্তন ঘটাবো, আমরা বলেছি যদি এটা কি নিয়ে উষ্ণ আর গাঢ় নেওয়া হলো, উষ্ণ গাঢ়, তাহলে কি হবে বলো তো? তাহলে নাইট্রিক অ্যাসিড জিঙ্কে জিঙ্ক নাইট্রেটে তো প্রতি ক্ষেত্রে এটার আর এটার কোনো পরিবর্তন হবে না, নিজে যেটাতে বিজারিত হবে। উষ্ণ আর গাঢ় নিলে কি হবে? NO2 হবে। 1:1 যদি নিই তাহলে কি হবে বলো তো? NO হবে। আর যদি লঘু আর শীতল নেওয়া হয় তাহলে কি হবে? লঘু আর যদি শীতল নেওয়া হয় তাহলে N2 হবে। খুব সহজে কিন্তু আমরা বিক্রিয়াগুলোকে মনে রাখতে পারি। বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে জিঙ্ক ধাতুর সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্ক নাইট্রেট এবং জলটা কমন হবে প্রতি ক্ষেত্রে, গাঢ়ত্ব যাই হোক। কিন্তু নাইট্রিক অ্যাসিড নিজে কিসে বিজারিত হবে সেটা নির্ভর করবে। যেমন উষ্ণ এবং গাঢ় যদি হয় তাহলে NO2-তে, যদি 1:1 হয় তাহলে NO-তে বিজারিত হবে, আর যদি লঘু শীতল হয় তাহলে N2-তে বিজারিত হবে। এছাড়া আর একটা বিক্রিয়া আছে মনে রাখবে, জিঙ্ক এবং নাইট্রিক অ্যাসিড, এটা যদি অতি লঘু আর শীতল হয়, অতি লঘু শীতল, মনে থাকবে অতি লঘু শীতল হয় তাহলে সেক্ষেত্রে তো জিঙ্ক নাইট্রেট হবেই। জিঙ্ক নাইট্রেটের সাথে সাথে অ্যামোনিয়াম নাইট্রেটও হয়, অ্যামোনিয়াম নাইট্রেট হয়। এই বিক্রিয়াটা মনে রাখবে, জিঙ্ক নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম নাইট্রেট, এটা হলো অতিরিক্ত মনে রাখবে। এই হলো জিঙ্ক ধাতুর সাথে বিক্রিয়া। এরকম আয়রন ধাতুর সাথে, কপার ধাতুর সাথে বিক্রিয়াগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি কপারের সাথে বিক্রিয়াটা দেখে নিই তাহলে সেক্ষেত্রে কপারের সঙ্গে বিক্রিয়াগুলো কিন্তু একই টাইপের হবে। বোঝা গেছে? আমরা যদি কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, কপারের সাথে নাইট্রিক অ্যাসিড উষ্ণ আর গাঢ়, উষ্ণ গাঢ় যদি হয় তাহলে সেক্ষেত্রে কপার নাইট্রেট তো কমন হবেই, তার সাথে জল হবে। বোঝা গেছে? আবার যদি আমি কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই 1:1, তাহলে যেটা বলেছি যে ধ্রুবকগুলো তো এদের কোনো পরিবর্তন, বিক্রিয়াগুলো মনে রাখার সুবিধার জন্য কিন্তু বলছি। বেশ বড় বড় বিক্রিয়া, এবং শুরুতেই আমরা বলেছিলাম নাইট্রিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট এবং এর ব্যবহার যেমন ব্যাপক তেমনি এর কিন্তু অনেক রাসায়নিক বিক্রিয়া বর্তমান। এই লঘু আর শীতল, লঘু শীতল, কপার নাইট্রেট, তার সাথে এটা হবে। এবার দেখো যদি উষ্ণ গাঢ় হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে NO2 হবে। যদি 1:1 হয় তাহলে কি হবে? NO হবে। আর যদি লঘু শীতল হয় তাহলে N2 হবে। এইভাবে আমরা খুব সহজে বিক্রিয়াগুলো কিন্তু কভার করতে পারি এবং বিক্রিয়াগুলো মনে রাখতে পারি। ফলে আমরা এই জায়গাটা মনে রাখবো, নাইট্রিক অ্যাসিড অন্যকে তো জারিত করবে, ধাতুগুলোকে তো নাইট্রেট লবণে জারিত করবেই, সেই সঙ্গে জল তো হবেই। কিন্তু মনে রাখতে হবে যেটা, সেটা হলো নাইট্রিক অ্যাসিড নিজে কিসে বিজারিত হবে। কারণ নাইট্রিক অ্যাসিড বিজারণের বিভিন্ন NO2 হতে পারে, NO হতে পারে, N2 হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে। কপারের আরেকটা বিক্রিয়া আছে, যেমন মনে করো লোহিত তপ্ত কপার। কপার যদি লোহিত তপ্ত কপার হয়, লোহিত তপ্ত কপারের সাথে যদি নাইট্রিক অ্যাসিড বাষ্পের বিক্রিয়া ঘটানো যায়, এরা অতিরিক্ত বিক্রিয়া মনে রাখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কপার অক্সাইড আর নাইট্রোজেন উৎপন্ন হবে। এটা হলো লোহিত তপ্ত কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বাষ্পের যদি বিক্রিয়া ঘটানো যায়। গড় প্লাটিনাম ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া মনে রাখবে, এরা বর ধাতু, আমাদের জানা আছে নিশ্চয়ই। এই সমস্ত বর ধাতুর সাথে শুধু নাইট্রিক অ্যাসিড কিন্তু বিক্রিয়া ঘটাতে পারে না। নাইট্রিক অ্যাসিডের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিয়ে একটা মিশ্র অ্যাসিড তৈরি করা হয় তাহলে সেই মিশ্র অ্যাসিড কিন্তু এই বর ধাতুগুলোর সঙ্গে বিক্রিয়া করে এদেরকে দ্রবীভূত করতে পারে। আর ওই মিশ্র অ্যাসিডটাকে আমরা বলি অম্লরাজ। ফলে অম্লরাজ আমরা মনে রাখবো, অ্যাকুয়ারেজিয়া যাকে বলা হয়, অম্লরাজ, অ্যাকুয়ারেজিয়া। তিন ভাগ অনেকেরই জানা আছে, এটা 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা 3 ভাগ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড
গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিড, এর মিশ্রণকে বলা হয় অম্লরাজ। এই অম্লরাজ কিন্তু এই ধরনের বড় ধাতুগুলোর লবণ গঠনের মাধ্যমে দ্রবীভূত করতে পারে। অম্লরাজে এই যে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে জায়মান ক্লোরিন, আর এই জায়মান ক্লোরিন কিন্তু বিক্রিয়াগুলোকে সংগঠিত করে। যেমন আমরা গল ধাতুর সাথে যদি বিক্রিয়া দেখি, গল ধাতুর সাথে জায়মান ক্লোরিনের বিক্রিয়া হবে এবং এই যৌগটা তৈরি হবে। ঠিক আছে, যে যৌগটা তৈরি হলো এই যৌগটার সাথে আবার এই উৎপন্ন যৌগের সাথে আবার এই সেলের বিক্রিয়া জলে দ্রাব্য যৌগ তৈরি হবে। জলে দ্রাব্য যৌগ অরক্লোরিক অ্যাসিড বা ক্লোরোরিক অ্যাসিড। ক্লোরোরিক অ্যাসিড এবং এটা দ্রাব্য, ফলে গড় ধাতু দ্রবীভূত হয়ে গেল। আমরা অন্যদিকে যদি দেখি, প্লাটিনামের ক্ষেত্রে যদি দেখি, একই রকম প্লাটিনামের সাথে বিক্রিয়া করে এবং এই যৌগ তৈরি করে। যে যৌগটা তৈরি হলো এই যৌগের সাথে আবার এই সেলে বিক্রিয়া জলে দ্রাব্য লবণ তৈরি করে, ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। এটা কিন্তু দ্রাব্য, ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড, ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। এইভাবে বিভিন্ন বড় ধাতুগুলোকে কিন্তু অম্লরাজ তথা অ্যাকোয়ারিজিয়া দ্রবীভূত করতে পারে। আর এই অ্যাকোয়ারিজিয়াটা তৈরি হয় নাইট্রিক অ্যাসিড থেকে। নিষ্ক্রিয়তা, কিছু কিছু ধাতু আছে যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, এই সমস্ত ধাতুকে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডে ডোবানো হয় তাহলে ধাতুগুলো তাদের সক্রিয়তা হারায় এবং নিষ্ক্রিয় ধাতুতে পরিণত হয়। মনে থাকবে, এর কারণ এই সমস্ত ধাতুর পৃষ্ঠতলে ধাতব অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে। ঠিক আছে, তাহলে ছোট্ট করে আমরা মনে রাখবো, আয়রন, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম এই ইত্যাদি ধাতুগুলো যে আছে, ধাতু গাঢ় নাইট্রিক অ্যাসিডে ডোবালে সক্রিয়তা হারায়। কেন? কারণ নিষ্ক্রিয় ধাতুতে পরিণত হয়, নিষ্ক্রিয় ধাতুতে পরিণত হয়। এর কারণ কি বললাম বলো তো? নিষ্ক্রিয় ধাতুতে পরিণত হওয়ার কারণ কি? কারণ ধাতুর উপর অক্সাইডে, ধাতব অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে, পাতলা আস্তরণ পড়ে, আর এই কারণে এই ঘটনাটা ঘটে। ফলে অ্যাসিড ধাতুর সংস্পর্শে আসতে পারে না, সংস্পর্শে আসতে পারে না। আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন আয়রনের সাথে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটা দেখা হয় তাহলে এরকম একটা ধাতব অক্সাইডের আস্তরণ পড়ে। ধাতব অক্সাইডের আস্তরণ পড়ার ফলে কিন্তু অ্যাসিড আর ধাতুর সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। এটাকে বলা হয় নিষ্ক্রিয়তা। এবং আমরা যদি হাইড্রোজেন প্রবাহে যদি চালনা করি, হাইড্রোজেন প্রভাবে এই ধাতুগুলো তাদের সক্রিয়তা আবার ফিরে আসে, ধাতুর সক্রিয়তা ফিরে আসে। বোঝা গেছে? এই হলো সক্রিয়তার ছোট্ট একটা কনসেপশন, নিশ্চয় মনে থাকবে। গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমরা যদি আয়রন, অ্যালুমিনিয়াম বা ক্রোমিয়ামের মতন ধাতুকে নিমজ্জিত করি তাহলে সেই ধাতুগুলো তাদের স্বাভাবিক সক্রিয়তা হারায় এবং নিষ্ক্রিয় ধাতুতে পরিণত হয়। এর কারণ হলো এই সমস্ত ধাতুর উপর ধাতব অক্সাইডের পাতলা আস্তরণ পড়ে এবং অ্যাসিড আর ওই ধাতুর সংস্পর্শে আসতে পারে না বলে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। আমরা নাইট্রিক অ্যাসিডের অন্য ধরনের বিক্রিয়াগুলো একটু দেখে নিব। নাইট্রিক অ্যাসিড জৈব যৌগের সঙ্গে বিক্রিয়া করে জৈব যৌগেরও জারণ ঘটায়, ফলে জৈব যৌগের জারণ, নাইট্রিক অ্যাসিড দ্বারা জৈব যৌগের জারণ। যেমন নাইট্রিক অ্যাসিড বিভিন্ন জৈব যৌগকে জারিত করে, যেমন সুক্রোজ, নাইট্রিক অ্যাসিড সুক্রোজকে জারিত করে।
এবং সুক্রোজকে নাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডে জারিত করে, অক্সালিক অ্যাসিডে জারিত করে। আর নাইট্রিক অ্যাসিড মনে রাখবে, নাইট্রিক অ্যাসিড নিজে নিজে NO-তে বিজারিত হয়। বিভিন্ন বিভিন্ন জৈব যৌগকে জারিত করে ঠিকই, কিন্তু নিজে কি হবে, NO2-তে বিজারিত হয়। যেমন বললাম, সুক্রোজকে নাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিডে জারিত করে, নিজে NO2-তে বিজারিত হয়। এই হলো জৈব যৌগের জারণ নাইট্রিক অ্যাসিডের। খুব সহজে আমরা বিক্রিয়াগুলো মনে রাখতে পারবো। সেই সঙ্গে নাইট্রিক অ্যাসিড, যেমন নাইট্রিক অ্যাসিড গ্লুকোজ, নাইট্রিক অ্যাসিড গ্লুকোজকেও জারিত করে। এই গ্লুকোজের সাথে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো যায়, তাহলে নাইট্রিক অ্যাসিড গ্লুকোজকে জারিত করবে গ্লুকোনিক অ্যাসিডে, গ্লুকোনিক অ্যাসিড, আর নিজেই NO2-তে বিজারিত হবে। সেই সঙ্গে জল উৎপন্ন হবে। এই যৌগটার নাম গ্লুকোনিক অ্যাসিড। শুধু তাই নয়, নাইট্রিক অ্যাসিড আরও বিভিন্ন যৌগকে জারিত করে, যেমন বেনজাইল অ্যালকোহল। নাইট্রিক অ্যাসিড বেনজাইল অ্যালকোহল, এই যৌগটার নাম বেনজাইল অ্যালকোহল। নাইট্রিক অ্যাসিড এই বেনজাইল অ্যালকোহলকেও জারিত করে, এবং বেনজাইল অ্যালকোহলকে নাইট্রিক অ্যাসিড বেনজয়িক অ্যাসিডে জারিত করে, বেনজয়িক অ্যাসিডে জারিত করে, আর নিজেই NO2-তে বিজারিত। এরকম বেশ কিছু যৌগের আমরা উদাহরণ দিতে পারি, যে সমস্ত জৈব যৌগকে নাইট্রিক অ্যাসিড বিভিন্নভাবে জারিত করে। মনে থাকবে কথাটা? তোমরা বলতে পারবে যে নাইট্রিক অ্যাসিড গ্লুকোজকে জারিত করে, যে যৌগটাতে জারিত করে, উৎপন্ন যৌগটার নাম কি? অর্থাৎ নাইট্রিক অ্যাসিড গ্লুকোজকে কিসে জারিত করে? আমরা একবার দেব জৈব যৌগের নাইট্রেশন, জৈব যৌগের নাইট্রেশন, জৈব যৌগের নাইট্রেশন। তো বিভিন্ন জৈব যৌগের নাইট্রেশন বিক্রিয়া নাইট্রিক অ্যাসিড ঘটাতে পারে। এরকম আমরা দুই একটা বিক্রিয়া যদি দেখে নিই, যেমন বেনজিন। এই বেনজিনের সাথে যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া হবে এবং নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াগুলো আমাদের জানা বিক্রিয়া। ফলে নাইট্রিক অ্যাসিডের এই ধরনের বিভিন্ন ধরনের নাইট্রেশন বিক্রিয়া ঘটাতে পারে। বোঝা গেছে? নাইট্রেশন হবে, সেই সঙ্গে জল উৎপন্ন হবে। আমরা যদি টলুইনের দেখি, টলুইনেরও কিন্তু নাইট্রেশন বিক্রিয়া ঘটে। টলুইনের নাইট্রেশন, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফুরিক অ্যাসিড দিয়ে যদি বিক্রিয়া ঘটানো যায় টলুইনের, তাহলে টলুইন জারিত হবে, এবং টলুইন জারিত হয় যে যৌগটা উৎপন্ন করবে, এই যৌগটা হলো এই যৌগটা যাকে TNT বলা হয়। TNT, ট্রাইনাইট্রোটলুইন। এইভাবে আমরা নাইট্রিক অ্যাসিডের জারণ বিক্রিয়া দেখি। নাইট্রিক অ্যাসিড গ্লিসারল, যে ট্রাইগ্লিসারলকেও নাইট্রিক অ্যাসিড জারিত করতে পারে। যেমন এই হলো গ্লিসারলকে নাইট্রিক অ্যাসিড জারিত করবে, এবং এই যৌগগুলোতে জল উৎপন্ন হবে। নাইট্রিক অ্যাসিড জারিত করে ট্রাইনাইট্রোগ্লিসারিনে পরিণত করবে, ট্রাইনাইট্রোগ্লিসারিন। এই যৌগটার নাম ট্রাইনাইট্রোগ্লিসারিন। এভাবে বিভিন্ন যৌগের নাইট্রেশন বিক্রিয়ায় কিন্তু নাইট্রিক অ্যাসিড এই ভূমিকাগুলো পালন করে। বিভিন্ন জৈব যৌগকে নাইট্রিক অ্যাসিড জারিত করতে পারে। যেমন বেনজিনকে জারিত করে নাইট্রোবেনজিন তৈরি করে, টলুইনকে জারিত করে TNT তৈরি করে, আর নাইট্রিক অ্যাসিড আবার গ্লিসারলকে জারিত করে ট্রাইনাইট্রোগ্লিসারিনে পরিণত করে। এইবার বিভিন্ন ধরনের বিক্রিয়া নাইট্রিক অ্যাসিড সংগঠিত করে। আমরা এবার নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ দেখব। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটাকে আমরা বলি নাইট্রেট মূলকের শনাক্তকরণে রিং টেস্ট। মনে থাকবে তো? আমাদের বইতে দেখবে ছোট একটা টার্ম আছে ডিনামাইট, নাম শুনেছ? RDX, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপ্লোসিভ। সেই সঙ্গে ডিনামাইট হলো কাইজেল গুড় বলে এক ধরনের মাটি, সেই মাটির মধ্যে শোষিত নাইট্রোগ্লিসারিনকে বলা হয় ডিনামাইট। মনে থাকবে কথাটা? আবার বলছি, কাইজেল গুড় ছিদ্রযুক্ত মৃত্তিকার যদি নাইট্রোগ্লিসারিন শোষিত করে রাখা হয়, তাহলে সেটাকে আমরা বলি ডিনামাইট, যেটা তৈলকূপ, রাস্তা,
পাহাড়ে সুড়ঙ্গ তৈরিতে আমরা ডিনামাইটকে ব্যবহার করি, অর্থাৎ পাহাড় কেটে কেটে রাস্তা তৈরির ক্ষেত্রে ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এই ডিনামাইট হলো কাইজেল গুড় মৃত্তিকা, ছিদ্রযুক্ত মৃত্তিকায় নাইট্রোগ্লিসারিন শোষিত করা থাকে। আমরা এবার নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ দেখে নেব। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ, নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট মূলকের শনাক্তকরণ, মূলকের শনাক্তকরণ মনে থাকবে। এবং এই শনাক্তকরণের পরীক্ষাটাকে বলা হয় বলয় পরীক্ষা, রিং টেস্ট, বলয় পরীক্ষা। এটা একটু দেখে নেব কিভাবে বিক্রিয়াটা সংগঠিত হয়। আমরা যদি দেখি তাহলে দেখব প্রথমে আমরা টেস্ট টিউবের মধ্যে আমরা কি করলাম, টেস্ট টিউবের মধ্যে একটি নাইট্রেট ঘটিত, যেমন মনে করো NaNO3 দ্রবণ নেওয়া হলো যার মধ্যে নাইট্রেট মূলক আছে। এবার এর মধ্যে কি করা হয়, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যুক্ত করা হয়। সদ্য প্রস্তুত ফেরাস সালফেট, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যুক্ত করা হলো। সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যুক্ত করলে যে তারপরে এবার কি করা হবে, এর মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যুক্ত করার পর ওর মধ্যে টেস্ট টিউবের গা বেয়ে গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় H2SO4 ঢালা হবে। তাহলে দেখা যাবে দুটো পদার্থের সংযোগস্থলে, বোঝা গেছে, দুটো পদার্থের সংযোগস্থলে, দুটো পদার্থের সংযোগস্থলে দেখা যাবে বাদামি বলয় তৈরি হচ্ছে, বাদামি বলয়, এই বাদামি বলয়। যদি এরকম বাদামি বলয় তৈরি হয় তাহলে প্রদত্ত নমুনায় নাইট্রেট মূলক বা নাইট্রিক অ্যাসিড আছে আমরা ধরে নিই। পরীক্ষাটা বোঝা গেল। টেস্ট টিউবের মধ্যে ওই নমুনাটা নেওয়া হবে, ধরে নিলাম সেই নমুনাটা যদি NaNO3 হয় তাহলে ওই নমুনাটা নিয়ে তার মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যুক্ত করা হবে এবং প্রাপ্ত দ্রবণের টেস্ট টিউবের গা বেয়ে গাঢ় সালফুরিক অ্যাসিড ঢালা হবে। গাঢ় সালফুরিক অ্যাসিড ভারী বলে নিচে চলে আসবে এবং দুটো পদার্থের সংযোগস্থলে এরকম বাদামি বলয় তৈরি হবে, রিং তৈরি হবে। যদি এরকম রিং তৈরি হয় তাহলে আমরা বলবো প্রদত্ত নমুনায় নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট মূলক বর্তমান। এবার এই ঘটনাটাতে সংঘটিত বিক্রিয়াগুলো পরীক্ষায় লিখতে আসে। বলয় পরীক্ষায় সংঘটিত বিক্রিয়াগুলি লিখো। তাহলে আমরা প্রথম থেকে বিক্রিয়াগুলো লেখার চেষ্টা করব। প্রথমে NaNO3 থেকে বিক্রিয়াটা শুরু হবে। NaNO3 সাথে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হবে সোডিয়াম বাইসালফেট আর নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড না থাকলেও লবণ থেকে নাইট্রিক অ্যাসিড চলে আসবে। এবার ফেরাস সালফেট যে যুক্ত করা হলো সেই ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া হবে। ফেরাস সালফেটের সাথে নাইট্রিক অ্যাসিড আর সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া হবে। বিক্রিয়ায় তৈরি হবে ফেরিক সালফেট আর তৈরি হবে NO। এই যৌগটা আসল যৌগ বিক্রিয়া ঘটাবার ক্ষেত্রে মনে থাকবে নাইট্রিক অক্সাইড তৈরি হলো। বোঝা গেছে। এর পরের ধাপে যেটা হবে, ফেরাস সালফেট আবার জলের সঙ্গে যুক্ত হবে। জলের সঙ্গে যুক্ত হয় এই যৌগ তৈরি করবে। আরেকটা ঘটনা ঘটবে, যে যৌগটা তৈরি হলো এই যৌগটার সাথে এবার এই যে NO যুক্ত হবে। এর সাথে এবার NO যুক্ত হবে এবং যুক্ত হয় তৈরি করবে এই যৌগ। এই যৌগটা তৈরি হবে এবং এই যৌগটা হলো বাদামি বর্ণের যৌগ। মনে থাকবে বাদামি বর্ণের। এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। নিশ্চয়ই বোঝা গেছে। প্রথম ধাপে এই বিক্রিয়াটা সংঘটিত হলো, তারপরে ধাপে এই বিক্রিয়াটা সংঘটিত ফেরিক সালফেট NO তৈরি হলো, তারপরে ধাপে ফেরাস সালফেট জলের সঙ্গে বিক্রিয়া করে এই যৌগ তৈরি হলো, শেষে NOর সাথে উৎপন্ন যৌগটা বিক্রিয়া করে বাদামি বর্ণের যৌগ তৈরি হলো। বড় একটা যৌগ দেখতে পাচ্ছ। এই যৌগটার নাম যদি বলি, 5টা জল আছে, ফলে এই যৌগটার নাম হবে পেন্টা অ্যাকোয়া। NOর জন্য নাইট্রোসিল, নাইট্রোসিল, আয়রন, এখানে আয়রন যোজ্যতা 2-এ আছে, SO4 জন্য সালফেট। ফলে যৌগটার নাম হবে পেন্টাঅ্যাকুয়া, নাইট্রোসিল,
আয়রন সালফেট। এই বাদামি বর্ণের যৌগটা তৈরি হয় বলে বাদামি বলে তৈরি হয়। অনেক সময় পরীক্ষায় কিন্তু এই যৌগটা লিখতে দেয় বা এই বিক্রিয়াগুলো লিখতে দেয় বা যৌগটাকে লিখতে দেয়। বোঝা গেছে? আমরা চলে যাব এবার নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। কিন্তু তোমরা বলতে পারবে এই যে বলয় পরীক্ষা বা রিং টেস্টে যে বাদামি বলয় তৈরি হলো যেই যৌগটা, সেই যৌগটার সংকেত লিখতে পারবে? আমরা এবার নাইট্রিক অ্যাসিডের ব্যবহার দিয়ে আমাদের আলোচনাটাকে শেষ করব। নাইট্রিক অ্যাসিড শুরুতেই বলেছিলাম হেভি কেমিক্যালস, বিভিন্ন জায়গায় কিন্তু নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে। ওরকমই কিছু দুই একটা ব্যবহার আমরা মনে রাখার চেষ্টা করব। মূলত নাইট্রেট, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, এই নাইট্রেট ঘটিত সার প্রস্তুতিতে কিন্তু নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। সার প্রস্তুতিতে মনে থাকবে কী ধরনের সারগুলো, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট যেটা বললাম, ক্যালসিয়াম নাইট্রেট, এই জাতীয় সার প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়া RDX মনে থাকবে, TNT, RDX, TNT তার ডিনামাইট ইত্যাদি, পিক্রিক অ্যাসিড ইত্যাদি বিস্ফোরক প্রস্তুতিতে কিন্তু এদেরকে ব্যবহার করা হয়। এই সমস্ত যৌগ হলো বিস্ফোরক। এছাড়া নাইলন প্রস্তুতিতে, নাইলন, টেরিলিন ইত্যাদি পলিমার প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। মনে থাকবে? এছাড়াও নাইট্রিক অ্যাসিড রকেটের জ্বালানিতে ব্যবহৃত হয়। রকেটের জ্বালানিতে শুধু তাই নয়, যেমন গোল্ড, প্লাটিনাম ইত্যাদি ধাতু প্রস্তুতিতেও আমরা ইত্যাদি ধাতু বিশুদ্ধিকরণে ব্যবহার করে থাকি। আমরা ব্যবহার করে থাকি এই সমস্ত যৌগ। সুতরাং নাইট্রিক অ্যাসিড ভীষণ ইম্পর্টেন্ট একটি যৌগ। নাইট্রিক অ্যাসিড বহু জায়গায় নাইট্রিক অ্যাসিডের ব্যবহার আছে, আমরা মোটামুটি দুই একটা ব্যবহার মনে রাখার চেষ্টা করব। বোঝা গেছে? এই হলো নাইট্রিক অ্যাসিডের পরীক্ষাগারে প্রস্তুতি। নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন জারণ ধর্ম, মূলত ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। এছাড়া জৈব যৌগের জারণে আমরা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি। আমার মনে হয় তোমাদের একটা নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়াগুলো সম্পর্কে সঠিক ধারণা তৈরি হলো এবং এই ধারণাটা দীর্ঘদিন তোমাদের থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।